বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আবার চলে আসছে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আমেরিকা বসে ফের পারমাণবিক অস্ত্রের হুমকি দিলেন। ভারতকে এ ধরনের বার্তা দিয়ে পাক সেনাপ্রধান বললেন, ভারতের সঙ্গে কোন যুদ্ধের ক্ষেত্রে যদি পাকিস্তান অস্তিত্ব সংকটের মুখে পড়ে তবে আমরা আধা দুনিয়াকেই সঙ্গে নিয়ে ডুববো। কারণ পারমাণবিক শক্তিধর আমাদের দেশ। যে কোনো যুদ্ধে পরাজয়ের সম্ভাবনা দেখা দিলেই আমরা আধা বিশ্ব ধ্বংস করেই হার মানব। উল্লেখযোগ্য যে আমেরিকায় বসে প্রথমবারের মতো এভাবে পারমাণবিক অস্ত্রের ভয় দেখালো পাকিস্তান। আমেরিকায় অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এমন হুমকি দেন পাক সেনাপ্রধান। এদিকে এই বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর বিশ্ব পরিসরে এখন তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শনিবার নাগপুরস্থিত বিশ্বেশ্বরাইয়া জাতীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি বলছেন যে বিশ্বে নানা সমস্যার মধ্যে দিয়ে যদি ভারত মাথা তুলে দাঁড়াতে চায় তবে জ্ঞান, প্রযুক্তি ও শক্তির সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি। গাডকারি বলেন, বিশ্ব মাথা নত করবে, কেবল বিশ্বকে মাথা নত করানোর মতো ক্ষমতা আমাদের থাকা প্রয়োজন। তিনি আরো বললেন যে আমদানি হ্রাস করে রপ্তানি বৃদ্ধি করা দেশপ্রেমের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তার মতে আমরা যদি বৈজ্ঞানিক অগ্রগতি, অত্যাধুনিক প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক শক্তি ব্যবহার করি তবে ভারতের আর কারো সামনে মাথা নোয়াতে হবে না। প্রযুক্তি ও অর্থনৈতিক শক্তির কারণেই বিশ্বের কিছু দেশ উদ্ধত আচরণ করছে বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বললেন, অবশ্যই ভারত সেই পথে নেই। আমাদের সংস্কৃতি প্রথমে বিশ্বের মঙ্গল চিন্তা করে, আমাদের নিজেদের কল্যাণ নয়। ভারতের বিভিন্ন জেলা ও রাজ্যের ভিন্ন ভিন্ন সমস্যা ও সম্ভাবনা আছে। যদি সারা দেশের বিজ্ঞানী ও গবেষণা প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে কাজ করে তবে ভারতের বিকাশের হার 3 গুণ বৃদ্ধি পাবে বলে দাবি করেন নীতিন গাডকারি। ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ হওয়ার মাত্র 2 মাসের মধ্যেই 127 কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে পাকিস্তান। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে জমা দেওয়া প্রতিবেদন অনুযায়ী এই ক্ষতি 2025 সালের 24 এপ্রিল থেকে 30 জুনের মধ্যে হয়েছে। এই পদক্ষেপ কার্যকর হয়েছিল ভারতের 1960 সালের সিন্ধু নদীর জল চুক্তি স্থগিত করার পরদিন থেকে, যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জম্মু কাশ্মীর পহেলগামে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া হিসাবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী এই ক্ষতি মূলত ওভারফ্লাইং রাজস্বের ক্ষতি, যেখানে প্রতিদিন 100 থেকে 150টি ভারতীয় বিমান প্রভাবিত হয়েছে। এই বন্ধের ফলে পাকিস্তানের ট্রানজিট ট্রাফিক প্রায় 20% কমে গেছে। 2019 সালেও এই ধরনের আকাশসীমা বন্ধের ফলে পাকিস্তান 54 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপন করা ভোট চুরির অভিযোগকে কেন্দ্র করে বিরোধী দলগুলি একজোট হয়েছে। এই বিষয়টিকে সামনে রেখে সোমবার একত্রিত হয়ে প্রতিবাদ জানাবে বিরোধীরা। প্রায় 300 বিরোধী সাংসদ সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় পর্যন্ত পদযাত্রা করে প্রতিবাদ জানাবে। তবে দিল্লির পুলিশ এখনো পর্যন্ত কংগ্রেসকে এই পদযাত্রার অনুমতি দেয়নি। এই পদযাত্রায় বিরোধী দলের সব সভাপতিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে কংগ্রেস। পিটিআই এর খবর অনুযায়ী সব বিরোধী সাংসদকে নিয়ে কংগ্রেসের দিল্লির চাণক্যপুরীর তাজ প্যালেস হোটেলে নৈশভোজ ও বৈঠকের আয়োজন করেছে। উল্লেখযোগ্য যে এর আগে রাহুল গান্ধীর বাসভবনে একত্রিত হয়েছিল বিরোধীরা। এদিকে মহারাষ্ট্র ও আজ বিরোধী মিত্রজোটের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর নতুন দিল্লির বাবা খড়ক সিং মার্গে সাংসদদের জন্য নবনির্মিত 184টি আবাসনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সংসদের জন্য এটি একটি বড় উপহার প্রদান করবে। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর এবং কিরেন রিজিজু। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় 5000 বর্গ ফুটের এই বৃহৎ আবাসিক কমপ্লেক্স অফিস, কর্মচারী আবাসন এবং একটি কমিউনিটি সেন্টারের জন্য পৃথক স্থান রাখা হয়েছে, যাতে সাংসদরা জনপ্রতিনিধি হিসাবে তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারেন। প্রধানমন্ত্রী বললেন, এই বহুতল ভবনগুলিতে 180 জনেরও বেশি সাংসদ একসঙ্গে থাকতে পারবেন।
যার ফলে সরকারি ব্যয়ভারও কমবে। ভারতের 4টি বিখ্যাত নদীর নামে এই 4টি টাওয়ারের নামকরণ করা হয়েছে কৃষ্ণা, গোদাবরী, কুচি ও হুগলি, যা কোটি কোটি মানুষকে জীবন প্রদান করে। কাছাড় জেলা কয়েকটি রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক করিডোর। এই করিডোরের মাধ্যমে চোরা কারবারি, নিষিদ্ধ ড্রাগ ব্যবসায়ী এবং সিন্ডিকেট রাজ্যের কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে। আমাদের পার্শ্ববর্তী মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্য থেকে প্রায় দিনই কোটি কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী কাছাড়ের মধ্য দিয়া বহিরাজ্যে চালানো হচ্ছে। তবে জেলার জ্যেষ্ঠ পুলিশ আধিকারিক নুমান মাহাত্তার নেতৃত্বে কাছাড় পুলিশ মাদক বিরোধী অভিযানে প্রতিদিন সফলতা অর্জন করছে। গতকাল পুলিশ অভিযানে শিলচর ট্রাঙ্ক রোড থেকে প্রায় 382 কেজি গাঁজা জব্দ হয়েছে, যার বাজার মূল্য 2.5 কোটি টাকা। ত্রিপুরা থেকে গুয়াহাটি অভিমুখী আসা ট্রাক নম্বর AS11CD 6925 কে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে 61টি গাঁজার প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। গাঁজা সরবরাহের অভিযোগে পুলিশ প্রদীপ কর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার বিশালগড় থানার ব্রজপুর এলাকায়। পুলিশ অধীক্ষক জানিয়েছেন, নিষিদ্ধ মাদক বিরোধী অভিযান আরো তীব্র করা হবে। মুখ্যমন্ত্রীর মাদক মুক্ত অসম গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আসাম এক শৃঙ্খলযুক্ত গন্ডারের দেশ। চোরা শিকারীদের হাত থেকে রক্ষা পেতে আসাম পুলিশ ও বন বিভাগের যৌথ প্রচেষ্টায় তৈরি এই অপারেশন ফ্যালকন। গত 2024 সালে চোরা শিকারীদের বিরুদ্ধে শুরু হয়েছিল ফ্যালকন অপারেশন। আসলে কিছুদিন পূর্বে 2টি গন্ডারের দুর্ভাগ্যজনক হত্যার পরেই এই অভিযান সক্রিয় হয়ে ওঠে এবং মোট 42 জন চোরা শিকারীকে আটক করে জেলে পাঠানো হয়। এই সংখ্যা আলাদা করে বলতে হলে উদালগুড়িতে 1 জন, দরঙ্গে 8 জন, নগাঁওয়ে 6 জন, বিশ্বনাথে 18 জন, ডিব্রুগড়ে 1 জন, শোনিতপুরে 2 জন, কার্বি আংলংয়ে 5 জন এবং কাছাড়ে 1 জন রয়েছেন। উল্লেখ্য, স্থল ও ডিজিটাল গোয়েন্দা তথ্যের ব্যাপক ব্যবহারের মাধ্যমে চোরা শিকারীদেরকে ট্র্যাক করা হয়েছিল। এই অপারেশনের অধীনে অন্তরাজ্য ও আন্তর্জাতিক যোগাযোগ শনাক্ত করা হয়েছে। মিয়ানমারের মাধ্যমে অবৈধ ব্যবসায় জড়িত 6টি বড় গন্ডার চোরা শিকারীর চক্র শনাক্ত করা হয়েছে। সঙ্গে গন্ডার শিকারের 9টি প্রচেষ্টাও ব্যর্থ করা হয়েছে। এই ফ্যালকন অপারেশন সর্বদা অব্যাহত থাকবে বলে জানা গেছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। News Borak Darpan Studio।